ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পরমা সুদীপার জন্য খাবার নিয়ে আসে। তখনই সুদীপা বলে, পরমা তোমার এই অবস্থা হলো কি করে? তখন পরমা বলে, সুদীপা এই ঘরে আমি আসতে পারবো তো, নাকি আসলে সমস্যা আছে? তাহলে চলে যাচ্ছি। তখন সুদীপা বলে, আচ্ছা পরমা, আমি কি এই কথা বলেছি বলো তো? তারপর অভ্র বলে, বলার আর কোনো জায়গা নেই, আমি আর পরমা মিলে তোমাদের জন্য খাবার বানিয়েছি, খেয়ে নাও। তখনই রূপা বলে, খেয়ে নাও মা, খেয়ে নাও। তারপরে আদিত্য মনে মনে বলে, যাক, দাদা ভাইয়ের আর পরমার সম্পর্কটা এভাবেই ঠিক হয়ে যাক। তখন অভ্র বলে, তাড়াতাড়ি করে খেয়ে নে না। তখনই সেখানে গায়ত্রী আসে। তখন গায়ত্রীকে দেখে সবাই যেন থমকে যায়। তখন গায়ত্রী এসে বলে, তোমার শরীর ঠিক আছে তো? তখনই সুদীপা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন গায়ত্রী বলে, হ্যাঁ, তুমি তো আর এই ঘরে একা অসুস্থ নও, তোমার থেকে আরেকজনও তো অসুস্থ আছে। তারপর অভ্র বলে, আচ্ছা মা, এসব কথা বলার আগে ওদের জন্য আমি আর পরমা খাবার বানিয়ে এনেছিলাম, তাহলে ওরা খাবারটা খেয়ে নিলে ভালো হতো না? তখন গায়ত্রী বলে, শোনো অভ্র, তোমার সঙ্গে না এই নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি হলে আমার অপদার্থ একটা ছেলে, বুঝতে পেরেছো? তাই তুমি না তোমার মুখটা বন্ধই রাখো। তারপরে গায়ত্রী আদিত্যকে বলে, তোমার শরীর ঠিক আছে তো? তখন আদিত্য বলে, হ্যাঁ বড় মা, আমি ঠিক আছি। তারপরেই দেখা যাবে গায়ত্রী বলে, হ্যাঁ, এখন তো আবার তোমাকে কিছু বলাও যাবে না, তোমাকে বললেই তো বউয়ের সঙ্গে আবার চলে যাবে। ওইদিকে অভ্র বলে, মা, কেন এসব কথাগুলো বলছো? তখন গায়ত্রী বলে, চুপ করো তো। আচ্ছা, এইবার এই ঘরে কেন বারবার করে পরমা চলে আসে বলো তো? তখন অভ্র বলে, কেন মা, আশাতে কি হয়েছে? তখন গায়ত্রী বলে, শোনো, আগুন আর ঘি একসঙ্গে রাখতে হয় না, তাতে সমস্যা হয়। তখন অভ্র বলে, না মা, কিচ্ছু হবে না। তখন গায়ত্রী বলে, তুমি শিওর তো কিচ্ছু হবে না? তখন অভ্র বলে, হ্যাঁ মা, কিচ্ছু হবে না। ওইদিকে পরমা মনে মনে বলে, ছি ছি, আমাকে খারাপ কথাগুলো শুনতে হচ্ছে। তারপরে পরমা বলে, আমার জন্য এত সমস্যা তাই না? আপনি যা বলার আমাকে বলুন না। তখন গায়ত্রী বলে, শোনো, তুমি একদম আমার মুখে মুখে কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি বড় লোকের মেয়ে বলে তোমাকে আমি কিচ্ছু বলবো না? তুমি এতদিনে না অনেক কিছু করেছো, তোমার জন্য অনেক কিছু হয়ে গেছে। এত কিছু করার পরেও এত বড় বড় কথা কি করে বলছো বলো তো? তখন তো গায়ত্রীর কথায় পরমা খুব কষ্ট পায়। তখন গায়ত্রী বলে, তোমাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না পরমা, কোনোদিনও না। তখন পরমা খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অভ্রও সেখান থেকে চলে যায়। ওইদিকে পরমার মা আর বাবা আসে সুদীপা আর আদিত্যকে দেখতে। তখন পরমার মা বলে, আচ্ছা, এই মেয়েটাকে দেখার কি আছে বলো তো? আর তাছাড়া ওর তো কেউ নেই, তারপরেও তুমি কেন আসলে সেটাই বুঝতে পারছি না। তখন পরমার বাবা বলে, আচ্ছা তুমি এত কথা কেন বলছো বলো তো? চুপ করো। তারপরে পরমার মা মোবাইল আনতে চলে যায়। ওইদিকে দেখা যাবে সুদীপা সুদীপা গায়ত্রীকে বলে, আমার জন্য এত সমস্যা তো, তাহলে আমি বরং আউট হাউসে চলে যাচ্ছি। তখন গায়ত্রী বলে, বাবা, আউট হাউসটা যেন তোমার বাবার, তোমার পারিত বাবা বানিয়ে রেখে গেছে নাকি, যে তুমি সেখানে চলে যাবে? সেটাও তো আমার বাড়িরই আউট হাউস, তাই না? তখনই রূপা বলে, তুই না বড্ড কথা বলিস, মেয়েটাকে একদম বকবি না, একদম না। তখন গায়ত্রী রূপার কাছে তেড়ে আসে আর বলে, একদম কথা বলবে না। তখনই সুদীপা বলে, ওনাকে কিছু বলবেন না, উনি কিছু বুঝে বলেনি। তখন গায়ত্রী বলে, তোমাকে একদম কথা বলতে বারণ করেছি না? তখনই আদিত্য বলে, আচ্ছা বড় মা, আমাকে নিয়ে সব সমস্যা তো, তাহলে আমরাই চলে যাচ্ছি। তখন রূপা বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, চলো আমরা চলে যাচ্ছি। তারপরে গায়ত্রী প্রচন্ড ভাবে রেগে যায় আর আদিত্যকে বলে, হ্যাঁ, তুমি যে এরকম বইয়ের আঁচল ধরা হবে আমি কোনোদিনও বুঝতে পারিনি। তুমি বইয়ের কথায় উঠবে আর বসবে সেটা আমি ভাবতেও পারিনি। তোমাকে কত কষ্ট করে আমরা বড় করেছি বলো তো? তখন সুদীপা বলে, শুনুন, আমি কাউকে কেড়ে নিতে চাই না। তখন আদিত্য বলে, আপনি কেন কথা বলছেন বলুন তো? তখন গায়ত্রী বলে, আচ্ছা আদিত্য, আমি ওর সঙ্গে কথা বলছি তো, তুমি ঠিক বলছো তো যে তুমি তুমি কারো কষ্টের কারণ হতে চাও না? তুমি আমি যা বলবো তাই শুনবে তো? তাহলে বরং আমার বাড়ির ছেলেটাকে বলো যে তোমার বাবা যে কথা দিয়েছিল সেই কথা যেন ওকে রাখতে না হয়। তখন আদিত্য বলে, না বড় মা, আমি উনি বললেও না ওনার কোনো কথা আমি শুনবো না। তখন গায়ত্রী বলে, আদিত্য। তখন আদিত্য বলে, হ্যাঁ, আমি ওনার বাবাকে কথা দিয়েছিলাম আর ওনার দায়িত্ব না আমি নিয়েছি, তাই ওনার বাবাকে দেওয়া কথা আমি রাখবই। উনি আমার দায়িত্ব, ওনাকে আমি কোথাও যেতে দেবো না বড় মা। তখন গায়ত্রী মনে মনে বলে, না এভাবে হবে না, অন্য রাস্তা দেখতে হবে। তারপরে গায়ত্রী আদিত্যকে বলে, আদিত্য বাবা, তোর আমাদের থেকে বড় এই সুদীপা হয়ে গেল। এই মেয়েটা দুদিন ধরে আসতেই তুই আমাদের সবাইকে ভুলে গেলি, আমাদের সবার কথা ভুলে গেলি। তুই তুই আমার সব থেকে আপন ছিলি, কাছের ছিলি, তুই কেন ভুলে গেলি বল? ওইদিকে সুদীপা তাকিয়ে থাকে, তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। তখনই গায়ত্রী কাঁদতে থাকে আর বলে, আমি আমি কিছুতে সহ্য করতে পারছি না। তারপরে নিজের শাড়ির আঁচল নিয়ে সুদীপার কাছে যায় আর বলে, তোমার কাছে আমি আমার বাড়ির ছেলেটাকে ভিক্ষে চাইছি, আমার ছেলেটাকে তুমি ভিক্ষে দাও। আমার ছেলেটাকে আমি আর কিছুতেই হারাতে চাই না মা, হারাতে চাই না।
আমি সহ্য করতে পারছি না। আমার বাড়ির ছেলেটাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও তুমি। তখন এই বললেই সুদীপা তাকিয়ে থাকে গায়ত্রীর দিকে। ওইদিকে আদিত্য বুঝতে পারে না যে কি বলবে। তখন সুদীপাও কি করবে বুঝতে পারে না। তারপর গায়ত্রী চলে গেলে সুদীপা মনে মনে বলে, তাই তো, আমি কেন ওনাদের কষ্টের কারণ হব? আমি তো কারো কষ্টের কারণ হতে চাই না। ওদিকে দেখা যাবে পরমার বাবা ভিতরে আসলেই সুদীপার পিসি বলে, শুনুন, আপনার আপনার মেয়েকে না আপনি সামলে রাখবেন। আপনার মেয়ের জন্য যদি আমার দিদিমণির সংসার ভাঙে না, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তখন পরমার বাবা বলে, আপনি কেন এরকম ভাবে কথা বলছেন? তখন সুদীপার পিসি বলে, আপনি বুঝতে পারছেন না? আপনার মেয়েকে না এখান থেকে নিয়ে চলে যান, না হলে কিন্তু এর থেকে অনেক খারাপ হবে। আমার মেয়ে আর জামাই আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হচ্ছে, এর মধ্যে যদি আপনার মেয়ে কোনো রকম কোনো সমস্যা করে না, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তখন দেখা যাবে পরমার বাবা প্রচন্ড ভাবে রেগে যায়। ওদিকে পরমার মা বলে, এত বড় সাহস, বাড়ির কাজের মেয়ে কিনা আমার স্বামীকে এসব কথা বলবে? বেয়ান, কোথায় আপনি? তখন সবাই চলে আসলেই তারপর গায়ত্রী বলে, কি হয়েছে বেয়ান? তখন পরমার মা বলে, আপনাদের বাড়ির কাজের মহিলা, সে কিনা আমার স্বামীকে এতগুলো কথা শোনাচ্ছে। তখন সুদীপা বলে, পিসি কি হয়েছে? তখনই সুদীপার পিসি বলে, আমি যা বলেছি ঠিক বলেছি। তখন সুদীপার পিসিকে সবাই ধরলে সুদীপার পিসি চমকে যায় আর মনে মনে বলে, আমি একটা কি করলাম? তখনই পরমার মা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না, আমার স্বামীর অপমান আমি একদম সহ্য করব না। তখন তো পরমার বাবা পরমার মায়ের উপর প্রচন্ড ভাবে রেগে গিয়ে বলে, তুমি একদম চুপ করো, আমাকে বলেছে, তোমাকে তো বলেনি, আমি শুনে নেব। তখনই পরমা বলে, না বাবা, তুমি কেন সহ্য করবে? তোমাকে যদি অপমান করে থাকে, তাহলে তুমি কেন সহ্য করবে? সেটা তো আমিও সহ্য করবো না। তুমি কেন মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো? তখন পরমার বাবা বলে, দেখ, আমাকে বলেছে, তোর মায়ের তাতে কি, তোর মা এসব নিয়ে কোনো কথা বলতে পারবে না। ওদিকে আদিত্য মনে মনে বলে, ব্যাপার কি? পরমার বাবার তো এরকম ভাবে ব্যবহার করার কথা নয়, ভদ্রলোক তো এরকম নয়, ব্যাপার কি? শুধু শুধু এরকম করছে কেন? সুদীপার পিসি বা ওনার উপর এত রেগে গেল কেন? ওদিকে সুদীপার পিসি প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। তখন সুদীপা বলে, পিসি কি হলো বলো? তখন গায়ত্রী বলে, বাড়ির কাজের লোক হয়ে এরকম কেন করলো? তখনই দেখা যাবে পরমার বাবার কাছে গায়ত্রী হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। তখনই পরমার বাবা হাত জোর করে বলে, প্লিজ আপনারা এরকম করবেন না, আমাকে যা বলার উনি বলেছেন। তখনই গায়ত্রী বলে, কেন বলবেন? তখন সুদীপা বলে, আমার পিসি, উনি কোনো বাড়ির কাজের লোক নয়, এইভাবে কথা বলবেন না। তখন গায়ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার পিসি কোন জাতের? হ্যাঁ, তোমার রক্তের কেউ? তোমার রক্তের কেউ তো না, তোমার তো কেউ ছিলই না তাহলে। তখন পরমা বলে, সুদীপা, আমি কিন্তু আমার বাবার অপমানের জবাব চাই। শুধু শুধু আমার বাবার সঙ্গে কেন উনি খারাপ ব্যবহার করতে গেল, আমার বাবাকে কেন উনি অপমান করলো, সেটার জবাব কিন্তু আমি চাই। তখনই পরমা বলে, পরমার কথা শুনে সুদীপা বলে, আসলে পরমা, আমারও না খারাপ লাগছে। আচ্ছা পিসি, কেন তুমি ওনাকে এসব কথাগুলো বলতে গেলে? কি বলেছো বলো, কি বলেছো আমি জানতে চাই। তুমি তো কিছু জিজ্ঞাসা করলে, বলো না, তুমি হঠাৎ করে এরকম ভাবে রেগে গেল কেন? তখনই সুদীপার পিসি বলে, কি করব আমি, পরমার পরিচয় বলা যাবে না। তখন সুদীপার পিসি বলে, আমি কিছু বলিনি, তোর আর পরমার ছোটবেলায় দেখা হয়েছিল না, সেটাই আমি বলেছিলাম। তখন অব্র বলে, না, আপনি তো এই কথাগুলো বলেননি। তখনই সুদীপার পিসি বলে, আসলে আমি বলেছিলাম যাতে আমার মেয়ের জামাইয়ের কাছ থেকে ওনার মেয়েকে উনি দূরে সরিয়ে নিয়ে যায়, আমার মেয়ের জামাইয়ের দিকে যেন নজর না দেয় ওনার মেয়ে, সেটাই বলেছিলাম। তখন দেখা যাবে পরমার বাবা এই কথা শুনে চমকে যায়। তখন সুদীপার পিসি মনে মনে বলে, এই কথাগুলো বলা ছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না, কোনো মতে কথাগুলো কাটাতে হবে। ওইদিকে পরমার বাবাও মনে মনে বলে, এই কথাগুলো এখানেই শেষ হয়ে যাক। তখনই সুদীপা বলে, পিসি, তুমি এই কথাগুলো বলেছো কেন? আমি কি তোমার কাছে কোনোদিনও কোনো কথায় নালিশ করেছি? তখন গায়ত্রী তেড়ে আসে আর বলে, আপনার এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? তুমি আমার বেয়াই বেয়ানকে এসব কথাগুলো বলবে? তখন পরমা বলে, আপনি এসব কথাগুলো বলেছেন কেন? আমি কি আমি কি করেছি? তখনই সুদীপা ওর পিসিকে বলে, পিসি, তুমি কেন বলতে গেলে? বলো, কেন বললে তুমি? আমি তো তোমাকে কোনোদিনও কিছু বলিনি, আর তুমি তো এরকম করার মানুষ নও, তাহলে হঠাৎ করে ওনার উপর এভাবে রেগে গেলে কেন, বলো? তখনই পরমার মা বলে, বেয়ান, আপনার যদি ইচ্ছে না হয় তাহলে আমরা এই বাড়িতে আসবো না, কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকের এত সাহস কি করে হয় আমার স্বামীকে এইভাবে অপমান করার, আমাদেরকে অপমান করে কথা বলার? আমরা কিন্তু একদম এসব ব্যাপারে সহ্য করব না। তখন গায়ত্রী বলে, আমাদের বাড়ির কাজের লোক নয় উনি, কাজের লোক হলে আমাদের বাড়ির কাজের লোকের এত বড় সাহস হয় না। তখন দেখা যাবে সুদীপার বেশি চুপ করে থাকে। তখনই পরমার মা বলে, সেটা তো আমার দেখার বিষয় নয়, কিন্তু এরকম ব্যবহার না আমরা আশা করিনি। তখন সুদীপা বলে, সত্যি আমি জানি না আমার বেশি হঠাৎ করে এরকম কথাগুলো কেন বললো, কিন্তু
কিন্তু তার জন্য আমি সরি বলছি। তখনই আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন পরমার মা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আমার মেয়েকে আমরা নিয়ে যাবো এখান থেকে। তখন অব্র বলে, প্লিজ আপনি এরকম করবেন না, পরমার তো এখানে কোনো দোষ নেই, পরমাকে এভাবে নিয়ে যাবেন না। তখন পরমার মা বলে, অব্র তুমিও তো অনেক বড় বড় কথা বলেছিলে, কিন্তু এখানে কি হলো বলো? তোমাদের বাড়ির কাজের লোক, সে কিনা আমাদেরকে অপমান করলো। তখন গায়ত্রী বলে, অব্র এইভাবে এইভাবে কিন্তু চলতে পারে না। তখনই সুদীপাকে গায়ত্রী অনেক কথা শোনায় আর বলে, তোমার পিসি কোথায়? পিসিকে ডাকো, পিসিকে জিজ্ঞাসা করতে হবে। তখনই সঞ্চারী আসে আর সে বলে, সে তো আসবে না, সে তো দরজা দিয়ে বসে আছে। আসলে এই কথাগুলো মনে হয় সুদীপাই বলেছিল। তখনই সুদীপাকে সবাই ধরলে সুদীপা পরমার বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, পা ধরে ক্ষমা চায় আর বলে, প্লিজ আপনি আমার পিসির হয়ে ক্ষমা করে দিন, আমার পিসির জন্য আমি ক্ষমা চাইছি। তখন পরমার বাবা সেখান থেকে রেগে চলে যায় আর পরমার মাও সেখান থেকে চলে গেলেই পরমার কাছে বারবার করে সুদীপা ক্ষমা চায় আর বলে, আমার পিসি কেন এই কথাগুলো বলেছে আমি সত্যি জানি না, তবে আমি হাত জোর করে পরমা তোমার কাছে ক্ষমা চাইছি। তখন আদিত্য বলে, সুদীপা ক্ষমা চাইলেই তো আর সবকিছু ফেরত আসবে না। তুমি যেমন সবার কাছে আমাকে দোষী করো, তোমার পিসিও আমাকে এইভাবেই দোষী করলো। তখনই সঞ্চারী সুদীপাকে কথা শোনাতে আসলেই সুদীপা বলে, শোনো, একদম কথা শোনাবে না। তখন ইন্দ্রাণী বলে, সঞ্চারী যা হয়তো মিটে গেছে, আর সুদীপা তো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে তুমি কোন সাহসে আবার এই কথাগুলো বলো তো? কেন বলছো? আর তাছাড়া মিথ্যে কথা তো কিছু বলেনি। সুদীপার পিসি কি মিথ্যে কিছু বলেছে? তখন গায়ত্রী বলে, ছোট, একদম কথা বলবি না, আমার বাড়ির বউকে নিয়ে একদম বাজে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তখন আদিত্য বলে, মা তুমি আমাকে বলছো তাই তো, আমার সব দোষ, আমি দোষ করেছি সেটাই বলতে চাইছো সুদীপার মতো? তখন পরমা বলে, না, সব দোষ আমার, আমি এখান থেকে চলে যাব। তখন অব্র বলে, পরমা রাখো না, হয়েছে তো। তখন পরমা বলে, না, সব দোষ আমার, আমাকে সবসময় কথা শুনতে হয়। তখন সুদীপা বলে, পরমা আমি ক্ষমা চেয়েছি তো, আমি তো জানি না সত্যি যে পিসি এই কথাগুলো কেন বললো। তারপর পরমা বলে, সবসময় তো আমাকেই কথা শুনতে হয়, তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আদিত্য বলে, না, সব দোষ আমার, কারণ সুদীপা তো সবসময় আমাকেই দোষ দেয়, মাও তো দিল, তাহলে আমাকেও চলে যেতে হবে বাড়ি ছেড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট